আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের ভাগের অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা ভাগের সমাধান করব। ঠিক আছে, ভাগের সমাধানের জন্য তোমাদের একটি শীট প্রদান করা হয়েছিল, সেখানে সবগুলো অঙ্কই করে দেওয়া আছে। তবুও আমি চেষ্টা করব সেখান থেকে কিছু কিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই শীট এবং বইয়ের সমন্বয়ে আমার সাথে অবশ্যই অংশগ্রহণ করবে। তোমাদের বইয়ের 67 নম্বর পেজে দেখো 3টি অঙ্ক আছে। 5টি ডিমের দাম 75 টাকা, একটি ডিমের দাম কত? 5টা জিনিসের দাম যদি 75 টাকা হয়, তাহলে একটার দাম কি কম হবে নাকি বেশি হবে? অবশ্যই কম হবে। কম হলে অবশ্যই বিয়োগ অথবা ভাগ করতে হয়, তো এক্ষেত্রে অবশ্যই ভাগ করতে হবে। গত ক্লাসে বুঝিয়েছিলাম কোনটাতে বিয়োগ কোনটাতে ভাগ করতে হয়। তাহলে আমরা কিভাবে ভাগ করতে পারি, চলো আমরা শীট থেকে দেখে নিই কীভাবে অঙ্কটা করেছি। তোমরা একটু খেয়াল করবে, আমি এখানে লিখেছি 5টা ডিমের দাম 75 টাকা, একটি ডিমের দাম, সুতরাং একটি ডিমের দাম সমান সমান, এই যে মাঝখানে একটা লম্বা দাগ দেখছো, এটা কিন্তু ভাগের চিহ্ন আরেকটি। এই ভাগের চিহ্নের ওপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে এই ওপরের সংখ্যাটা কোত্থেকে আসলো, নিচের সংখ্যাটা কোত্থেকে আসলো? 5টি ডিমের দাম 75 টাকা, একটি ডিমের দাম ভাগ চিহ্ন দিয়ে এই যে 75 সেটা উপরে চলে এসেছে, আর এখানকার 5 নিচে চলে এসেছে। তোমরা এভাবে না লিখে এভাবেও লিখতে পারো, সোজা করে 75 ভাগ 5, একই কথা। এই লেখাগুলো কিন্তু ব্রেকেটের লেখাগুলো লিখতে হবে না, ঠিক আছে? ব্রেকেটের লেখাগুলো তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছি, সেগুলো তোমাদের লেখার প্রয়োজন নেই। অবশ্যই চেষ্টা করবে ভাগটা যেন রাফে করতে পারো, ভাগ রাফ করে তারপর দেখাবে, উত্তর অবশ্যই লিখবে। ঠিক আছে, তো এই নিয়মে তোমরা অঙ্কগুলো করবে। আচ্ছা, এরপর 2 নম্বর অঙ্কটা একটু দেখে নিই কীভাবে করা হয়েছে। ডাকের অঙ্ক করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে আসলে কোন জিনিসটা চেয়েছে। যে জিনিসটা চাইবে সেটা হাতের ডান দিকে লিখতে হয়, আর যে উত্তরগুলো এখানে দেয়া আছে সেগুলো বাম দিক থেকে লেখা শুরু করতে হয়। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে। মনে করো তোমাদের ক্লাসে 41 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক বেঞ্চে 3 জন করে বসো। এই 41 জনের মধ্যে 3 জন করে যদি একটা বেঞ্চে বসো, প্রত্যেক মানে একটি বেঞ্চে করে যদি বসো, তাহলে তার এই 41 জনের জন্য ঠিক কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? ঠিক আছে, তাহলে কি চেয়েছে? চেয়েছে কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে। যা চেয়েছে সেটা কোন দিকে রাখবো আমরা? হাতের ডান দিকে। আর যেটা দেওয়া আছে সেটা রাখবো হাতের বাম দিকে। দেওয়া আছে দেখো 2 লাইনের জন্য যদি 2টো লাইনে যদি করতে চাই, জনের হিসাবটা আমরা 2 লাইনেই পাচ্ছি, কিন্তু বেঞ্চের হিসাব শুধু একটা আছে, আর একটা লাইনে নেই। ঠিক আছে, তাহলে যেই লাইনে 2টো সংখ্যাই আছে সেটা আমরা প্রথমে লিখব, যেটাতে একটা লাইন আছে আর একটা চেয়েছে, মানে 41 জনের জন্য কতগুলো বেঞ্চ প্রয়োজন, তার মানে এই 41 জনের জন্য কতগুলো বেঞ্চ প্রয়োজন সেটা দ্বিতীয় লাইনে আসবে। ঠিক আছে, যেহেতু বেঞ্চের হিসাবটা চেয়েছে সেটা ডান দিকে লিখে আমরা অঙ্কটা করব। চলো সেটা দেখে নিই কীভাবে করে দিয়েছি। দেখো এখানে একটু খেয়াল করবে, আমি লিখেছি 3 জন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে। যেহেতু বেঞ্চের হিসাব চেয়েছি তাই বেঞ্চটা আমি বাম দিকে লিখেছি। আমরা কিন্তু এভাবে লিখবো না একজন বসে, একটি বেঞ্চে বসে 3 জন, তাহলে কি একটি বেঞ্চের নিচে বেঞ্চ বসবে, জনের নিচে জন বসবে। সেজন্য আমি যেহেতু বেঞ্চ চেয়েছে তাই বেঞ্চটা ডান দিকে রাখবো। 3 জন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে, একজন শিক্ষার্থী, এই লাইনটা তোমরা ইচ্ছা করলে স্কিপ করতে পারো, মানে নাও দিতে পারো। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই লাইনটা দিয়েছি। এই লাইনটা বাদ দিয়ে তোমরা তৃতীয় লাইনটাও শুধু দিতে পারো, মানে ওপরের লাইন আর দ্বিতীয় লাইন, এই দুটো লাইনেই তুমি অঙ্ক শেষ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের এই লাইন সহ যেহেতু করতেই হবে, তাই আমি তোমাদেরকে এই লাইন সহই শিখিয়েছি। ঠিক আছে, আচ্ছা 3 জন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে, তাহলে একজনের জন্য তো অবশ্যই বেঞ্চের সংখ্যা কম লাগবে, কম লাগলে ভাগ করতে হবে। এখানে আমি ভাগ করেছি, এটা কোথায় আসবে? ওপরে, আর এটা চলে আসবে নিচে। বুঝতে পেরেছ? এরপর একজন শিক্ষার্থীর জন্য যতটা লাগবে সবসময় ওপরের লাইনের হিসাবটা করতে হয়। একজনের জন্য যে বেঞ্চ লাগবে 41 জনের জন্য কি কম লাগবে না বেশি লাগবে? একজনের জন্য যা লাগবে 41 জনের জন্য অনেক বেশি লাগবে। বেশি লাগলে গুণ করতে হয়। মনে রাখবে গুণ করলে ওপরের লাইনে করতে হবে, আর যদি ভাগ করতে হতো তাহলে নিচের লাইনে এসে ভাগটা লিখতে হতো। 41-এর জন্য গুণ করতে হবে, তাই 41 ওপরের লাইনে গুণ করেছি। ঠিক আছে, আচ্ছা তোমাদের খাতায় একটু করে দেখাচ্ছি। দেখো 67 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক। 67 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক। একটা বুঝলে তোমরা বাকিগুলো এমনিতেই করতে পারবে। ঠিক আছে, শুধু বুঝতে হবে এটা কি গুণ করতে হবে না ভাগ করতে হবে,
তাহলেই বুঝে ফেলবে গুণটা কোথায় করছো, ভাগটা কোথায় করছো। ঠিক আছে? যেহেতু এই ধরনের অঙ্ক আগে একটু কম করেছো, একটু বোঝার চেষ্টা করবে মনোযোগ দিয়ে। হ্যাঁ, দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে, শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে। ঠিক আছে, দেখো যেহেতু বেঞ্চের সংখ্যা চেয়েছে, দেখো কোন লাইনে দুটো সংখ্যা আছে সেই লাইনটা আমরা উপর লিখব। একটি বেঞ্চে 3 জন, এখানে দুটো সংখ্যা আছে, প্রত্যেক মানে হচ্ছে 1, প্রত্যেক মানে হচ্ছে 1, প্রত্যেক মানে কি 1। তাহলে 1 এবং 3 এই লাইনে দেখো দুটি সংখ্যা আছে। এটা কিন্তু তোমাদের আসলে নিয়ম না, তোমাদের বোঝার সুবিধার জন্য শুধুমাত্র এইভাবে বোঝাচ্ছি। তাহলে বেঞ্চ চেয়েছে, তাহলে বেঞ্চের কথাটা আমরা পরে লিখব 3 জন শিক্ষার্থী বসতে পারে কি একটি বেঞ্চে। ঠিক আছে, সুতরাং একজন শিক্ষার্থী বসতে পারে, তাহলে ওপরের লাইনের সাথে সবসময় তুলনা করতে হবে 3 বড় না 1 বড়, অবশ্যই 3 বড়। 3 জন যেখানে বসে একটি বেঞ্চে, একজনের জন্য কম বেঞ্চ লাগবে, সেক্ষেত্রে আমরা ভাগ করব, এটা ওপরে আসবে আর এটা নিচে চলে আসবে। ঠিক আছে, সুতরাং কয়জন চেয়েছে 41 জন, তাহলে 41 জন শিক্ষার্থী বসতে পারে। একজন যে কটা বেঞ্চে বসে 41 জনের জন্য নিশ্চয়ই সেই বেঞ্চটা আরও বেশি লাগবে, বেশি লাগলে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করতে হয় এই যে লম্বা দাগটা দিয়েছি তার ওপরের লাইনে গুণ করতে হয়। আর যদি ভাগ করতে হতো তাহলে নিচের লাইনে 3-এর সাথে ভাগ করতে, 3-এর সাথে গুণ দিয়ে ভাগ দেখাতে হতো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 41 একে 41 গুণ করলে এরপর ভাগ 3, এতটি বেঞ্চে। এখন ভাগ করো, ভাগ তোমরা আলাদা জায়গায় রাফ করবে অথবা এখানে সাইডে রাফ লিখে করতে পারো। 41কে 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, বিয়োগ করলে 11, 3 3 3-এ 9, আবার 2 থাকে। তার মানে হচ্ছে 13টি বেঞ্চ লাগার পরে 2 জন শিক্ষার্থী বাকি আছে, 2 জন শিক্ষার্থী বসার জন্য কোনো বেঞ্চ পাচ্ছে না। বুঝতে পেরেছ? এর মানে হলো 13টা বেঞ্চ লাগছে, আরও 2 জন শিক্ষার্থী আছে। 13টা বেঞ্চ লাগছে, 2 জন শিক্ষার্থী এখনও লাগছে, কারণ এখানে যেটা থাকবে সেটাই তো ফলাফল, তাই না? এতটি বেঞ্চ, যদি এখানে ভাগশেষ না থাকতো যা বের হতো ততটি বেঞ্চ হতো, তাই এটা হচ্ছে বেঞ্চ। আর যে ভাগশেষটা বের হয়েছে, ভাগশেষটা বের হয়েছে এই কারণেই এটা পুরোপুরি মিলেনি, কারণ শিক্ষার্থীর সংখ্যা এখানে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সেজন্য এখানে ভাগশেষ বের হয়েছে। সুতরাং এটা হলো শিক্ষার্থীর সংখ্যা আর এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা। তাহলে আমরা লিখব ভাগফল, অথবা লিখতে পারো যে 13টি বেঞ্চ প্রয়োজন, কিন্তু 2 জন শিক্ষার্থীর জন্য, 2 জন শিক্ষার্থীর জন্য যেহেতু 3 জন একটি বেঞ্চে বসে, 2 জনের জন্য তো নিশ্চয়ই আরও একটা বেঞ্চ লাগবে, শিক্ষার্থীর জন্য আরও একটি বেঞ্চ, কারণ তাদেরকে তো দাঁড় করিয়ে রেখে ক্লাস করানো যাবে না, তাই না? বেঞ্চ লাগবে। সুতরাং 13 সাথে আরও 1 যোগ করতে হবে, সমান সমান 14টি বেঞ্চ লাগবে টোটাল। সবাইকে যদি বসতে দিতে চাই তাহলে আমার কয়টা বেঞ্চ লাগবে? টোটাল 14টি বেঞ্চ লাগবে। বুঝতে পেরেছ? নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2 জনের জন্য যেহেতু 2 জন শিক্ষার্থী যেহেতু অবশিষ্ট রয়ে গেছে, আমি এখানে যেভাবে লিখেছি সেভাবেও লিখতে পারো, সেটা যেভাবে লিখেছে সেভাবেও লিখতে পারো, আমাকে বোঝানো হচ্ছে কথা। ঠিক আছে, 13টি বেঞ্চে বসার পর 2 জন শিক্ষার্থী অবশিষ্ট রয়েছে, সেজন্য আমরা আরও একটি বেঞ্চ আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা 13টা বেঞ্চের সাথে আরও একটা বেঞ্চ যোগ করে 14টি বেঞ্চ লাগবে লিখতে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই অঙ্কটি কীভাবে করবে। একইভাবে 3 নম্বর অঙ্কটি দেখো, এখানে বলা আছে 83টি পেন্সিল এবং 7 জন শিক্ষার্থী আছে, যদি তাদেরকে পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে? পেন্সিলের সংখ্যা বলা আছে। ঠিক আছে, কয়টি করে পেন্সিল পাবে এক একজন সেটা চেয়েছে। চলো দেখি আমরা কিভাবে করেছি অঙ্কটি। দেখো 7 জন শিক্ষার্থী পাবে হচ্ছে 83টি পেন্সিল, তাহলে একজন পাবে কয়টি পেন্সিল? প্রত্যেকে বলেছে, তার মানে একজন কয়টি করে পেন্সিল পাবে তাই জানতে চেয়েছে। তাহলে পেন্সিলের সংখ্যাটা নিশ্চয়ই ডান দিকে লিখতে হবে। একজন শিক্ষার্থী পাবে 83 ভাগ 7, ভাগ করার পর 11টি পেন্সিল প্রত্যেকে দেওয়ার পর অবশিষ্ট আরও 6টি পেন্সিল থাকবে। এখানে কিন্তু আর যোগ করার প্রয়োজন নেই, কারণ তাদেরকে কিন্তু বসতে দিতে হচ্ছে না, তাই না? পেন্সিল যেগুলো বাকি আছে সেগুলো বাকিই থাকবে, 6টি পেন্সিল অবশিষ্ট রয়ে যাবে। এটাই হচ্ছে অঙ্কটি। আচ্ছা, তাহলে উত্তর হবে 11টি পেন্সিল পাবে, 6টি অবশিষ্ট থাকবে।
ঠিক আছে? তো 67 পৃষ্ঠার অঙ্কগুলো মোটামুটি 3টাই ছিল। তোমাদের বাড়ির কাজে এই 3টা অঙ্কই থাকবে, বাড়ির কাছে সবাই একটু লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে 67 পৃষ্ঠার 1, 2, 3 ভাগের সমাধানগুলো করে কি করবে বলো তো? ছবি তুলবে, ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে? সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের এই ক্রান্তিকালীন সময়টা কেটে যাবে, আবার আমরা স্কুলে সুন্দরভাবে ক্লাস নিতে পারবো। সেই পর্যন্ত সবাই সাবধানে থেকো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।